আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদেরকে হালকেনস্টাইন কোশ্চেন ব্যাংক সলভিং যে প্রোগ্রামটা, এটাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে। আমি এস এম আব্দুল কাবিদ, বুয়েট 17 ব্যাচ। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব বা যেই টপিকটার কোশ্চেন ব্যাংক সলভিংটা করব সেটা হচ্ছে ফিজিক্স এর চলতরিৎ। ঠিক আছে? তো দেখো, চলতরিতে কিন্তু অনেকের ভয় থাকে, তাই না? যে ভাইয়া আসলে এটা চ্যাপ্টারটা বেশ ডিফিকাল্ট, তাই না? কারশফের সূত্র, কারশফের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এগুলো ঠিকমতো পারি না, অথবা অন্য বিভিন্ন কঠিন যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করতে ভয় লাগে, তাই না? তো সেই ভয়টা দূর করার জন্য আমরা আজকে এই চ্যাপ্টারটার ফুল একদম রিভিউ দিয়ে দিব, অর্থাৎ এই চ্যাপ্টারটা হচ্ছে ফুল একদম গোথ্রো দিয়ে দিব এবং এই চ্যাপ্টারটা ফুল শেষ করে ফেলবো। ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে তড়িৎ প্রবাহ ও ইলেকট্রনের তাড়ন বেগ। তাড়ন বেগ দেখো, একটি নমুনায় দ্বিযোজী ধাতুর আয়তন দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, ঠিক আছে, এবং আণবিক ভর দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলছে কি, দেখো, নমুনায় কয়টি পরিবাহী ইলেকট্রন রয়েছে। আচ্ছা, অ্যাভোগাদ্রো সংখ্যা দেওয়া আছে। আচ্ছা ফাইন, কি বলেছে, নমুনায় কয়টি পরিবাহী ইলেকট্রন রয়েছে। তাহলে প্রথমে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ধাতুর আয়ন দেওয়া আছে, ধাতুর আয়তন দেওয়া আছে, মানে ভি দেওয়া আছে, রো দেওয়া আছে। তাহলে আমরা বলি রো ইকুয়ালস টু এম বাই ভি, তাই তো? তাহলে এখান থেকে আমরা প্রথমে এমটা বের করে ফেলি। তাহলে এম ইকুয়ালস টু কী হবে, রো ইন্টু ভি, তাই না? তাহলে রো হচ্ছে 9, ভিটা আছে মিটার কিউবে। অবশ্যই তুমি যেহেতু ঘনত্ব আছে সেন্টিমিটার কিউবে, তুমি আয়তনটাকেও সেন্টিমিটার কিউবেই নিয়ে যাও। ঘনত্ব আছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, আয়তন সেন্টিমিটার কিউবে নিলে কাটাকাটি করা যাবে। তাহলে 4 ইন্টু 10⁻⁻5 ইন্টু 10⁶। ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন করে ফেলি এখানে। তাহলে আমরা এত আসলো। ঠিক আছে, এবার আণবিক ভর দেওয়া আছে। আণবিক ভর দিয়ে যদি ভাগ করি তাহলে মূল সংখ্যা পেয়ে যাব না? তাহলে মূল সংখ্যা n ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম, তাই না? তাহলে এটা হলো প্রদত্ত ভর, মনে করো এটা হলো ডাব্লিউ, এম ইকুয়ালস টু স্মল এম ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু এটা 360 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম হচ্ছে 60। ওকে, তাহলে দেখো তো কত আসে এখানে। 6 মোল আসতেছে, তাই না? 6 মোল হয়ে গেল। যদি মোল সংখ্যা পেয়ে যেয়ে থাকি, মোল সংখ্যা যদি পেয়ে থাকি, তাহলে এবার আমরা কিন্তু বের করে ফেলতে পারবো যে কতটি ইলেকট্রন রয়েছে, তাই না? তাহলে দেখো তো, 6 মোল যদি হয়, 1 মোলে ইলেকট্রন থাকে কয়টা? 1 মোলে থাকে 6.023 ইন্টু 10⁻23, এতটি, তাই না? তাহলে 6 মোলে কয়টা থাকে? 6 মোলে থাকে, 6 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 6.023 ইন্টু 10⁻23, এত সংখ্যক। দ্যাটস ইট। (36.138 ইন্টু 10⁻23), এই তো। ঠিক আছে, তাহলে আমাদের মোট কতটি ইলেকট্রন আছে সেটা কিন্তু বের করে ফেললাম। ওকে, ইলেকট্রন সংখ্যা বের করে ফেলেছি। নেক্সট ম্যাথ দেখো, 220 ভোল্টে কার্যরত 100 ওয়াট এর একটি বাতির ফিলামেন্টের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আমরা এরকম বলি, দেখো তো, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাই না? তাহলে আই বের করে ফেলি। নর্মালি যদি বলি পি ইকুয়ালস টু ভি ইন্টু আই, তাহলে আমরা আই বের করে ফেলি, আই ইকুয়ালস টু পি বাই ভি, তাই না? তাহলে পি হচ্ছে 100, ভি হচ্ছে 220। তাহলে এখানে আসছে হচ্ছে আয়ের ভ্যালু 0.4545,
এটা হচ্ছে প্রবাহের মান, তড়িৎ প্রবাহের মান। এখন আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ ইকুয়ালস টু কী বলা যায়, এটা বলা যায় না, দেখো তো, Q/T, ঠিক আছে না, 0.4545, যেহেতু 1 সেকেন্ডে চিন্তা করছি তাহলে T ইকুয়ালস টু 1, তাহলে Q ইকুয়ালস টু লেখা যায় এভাবে N ইন্টু E, E হলো একটা ইলেকট্রনের চার্জ, N হলো N সংখ্যক ইলেকট্রনের চার্জ, ইকুয়ালস টু 0.4545, ঠিক আছে, ওকে। এবার তাহলে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে এখান থেকে N বের করে ফেলি, তাহলে N ইকুয়ালস টু 0.4545 ডিভাইডেড বাই E হচ্ছে ইলেকট্রনের চার্জ মাইনাস 19, ওকে। তাহলে এবার আমরা বলতেছি 0.4545 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻⁹, তাহলে 2.84 ইন্টু 10⁻18, ঠিক আছে, এই তো, এই হচ্ছে আমাদের ইলেকট্রনের সংখ্যা বের হয়ে আসলো। কোনো বিদ্যুৎ বাল্বে তড়িৎ প্রবাহ 1% কমলে ক্ষমতা কত পার্সেন্ট কমবে? আচ্ছা, তারপরে খ নম্বর বলছে একটি তারের মধ্য দিয়ে 45 সেকেন্ড যাবত 7.5 অ্যাম্পিয়ার মাত্রা বিদ্যুৎ প্রবাহ চালনা করলে কতগুলি ইলেকট্রন তারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। আচ্ছা, তাহলে প্রথমে খ নাম্বারটা করে দিই, কারণ খ নাম্বারটার সাথে ঠিক আগের ম্যাথের মিল আছে, তাই না? তাহলে খ নাম্বারটা আগে দেখো, এত সেকেন্ড যাবত এত অ্যাম্পিয়ার, তাহলে কিউ বের করে ফেলো, কিউ ইকুয়ালস টু I ইন্টু টি, তাহলে I হলো 7.5 আর টি এর মান হচ্ছে 45 সেকেন্ড, তাহলে কিউ চলে আসবে 337.5। এখন বলা যায় কিউ ইকুয়ালস টু এন ইন্টু ই, তাই না? তাহলে 337.5, সো এন এর মান হবে, বলেছে কি ইলেকট্রন কতগুলো ইলেকট্রন তার মধ্যে প্রবাহিত হবে, মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। তাহলে 337.5, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, দ্যাটস ইট। তাহলে 2.109 ইন্টু 10⁻21 এত টি ইলেকট্রন তার মধ্যে যাবে, ঠিক আছে, হয়ে গেল, ডান। এবার প্রথমটাতে আসি, ক নাম্বার, কোনো বৈদ্যুতিক বাল্বে তড়িৎ প্রবাহ 1% কমলে ক্ষমতা কত পার্সেন্ট কমবে? আচ্ছা, তাহলে যদি বলি তড়িৎ পরিবর্তিত তড়িৎ প্রবাহ ইকুয়ালস টু I মাইনাস I এর 1%, তাই না, এরকম। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 99/100 ইন্টু I। আচ্ছা, বলেছে ক্ষমতা কত পার্সেন্ট কমবে, রাইট? তাহলে যদি আমরা বলি P ইকুয়ালস টু V ইন্টু I, ঠিক আছে, যদি এখান থেকে এবার আমরা করতে চাই, ঠিক আছে, তাহলে কেমন হবে দেখো তো, যদি আমরা বলি P প্রাইম ইকুয়ালস টু হবে V ইন্টু I প্রাইম, ঠিক আছে, তাহলে P প্রাইমটা বের করে ফেলি, ধরো V তো এক্ষেত্রে সমান হবেই, তাই না? আচ্ছা, I প্রাইমটা হবে তোমার 99I/100, ঠিক আছে, এত, এটা হচ্ছে P প্রাইম। এবার তাহলে যে কাজটা করা যায়, P প্রাইম এর সাথে P এর একটা সম্পর্ক বের করে ফেলি, তাহলে দেখো V ইন্টু 99I ডিভাইডেড বাই 100 ইন্টু, এটা উল্টে যাবে, অর্থাৎ 1/V ইন্টু I, তাই না? তাহলে VI I ইন্টু V কেটে দিলাম, তাহলে 99 বাই এত এরকম আসে, তাই না?
তাহলে পি প্রাইম ইকুয়ালস টু এত আসছে। এবার তুমি ডেল পি বের করবা এখান থেকে, যদিও আসলে জায়গা হলো না, দুটো ম্যাথ দিয়েছে, ঠিক আছে, আমরা এখান থেকে ডেল পি বের করব। তো ডেল পি ইকুয়ালস টু কী লিখবা, পি প্রাইম মাইনাস পি, পার্সেন্ট বের করতে বলছে, তাহলে কি করবা, পার্সেন্ট ইকুয়ালস টু ডেল পি বাই পি ইন্টু 100%, ঠিক আছে। এই তো, এই হচ্ছে আমার কনসেপ্ট, ঠিক আছে। যেহেতু জায়গা হলো না, আমি এভাবে লিখে দিলাম, ঠিক আছে, আশা করি বুঝতে প্রবলেম হবে না, ঠিক আছে। এটাকে জাস্ট আমি একটু আলাদা করে লিখে দিই, জায়গাটাকে আলাদা করে দিলাম, ঠিক আছে। এখান থেকে তোমরা কত পার্সেন্ট কমবে বের করে ফেলতে পারবা। নেক্সট ম্যাথ, একটি তামার তারের মধ্য দিয়ে 0.001 সেকেন্ড ধরে 0.001 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে। আচ্ছা, এত সেকেন্ড টাইম দেওয়া আছে, আই দেওয়া আছে, তাহলে কিউ ইকুয়ালস টু কি লিখবা, এন ইন্টু ই, তাই না, ইকুয়ালস টু আই ইন্টু টি। তাহলে তোমার এন বের করতে হবে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে। আই দেওয়া আছে 0.001 মিলি অ্যাম্পিয়ার থেকে অবশ্যই অ্যাম্পিয়ারে নিয়ে যাবা, ইন্টু টি এর মান হচ্ছে 0.001 আর ডিভাইডেড বাই ই, ইলেকট্রন চার্জ 1.6 × 10⁻⁹, ঠিক আছে, ডান। 6.25 × 10⁹ এতটি, ঠিক আছে, এতটি ইলেকট্রন প্রবাহিত হবে। ওকে, এবার রোধ ও রোধের সমবায়। রোধের সমবায়ের ক্ষেত্রে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় আছে, মোট তড়িৎ প্রবাহ কত হবে বর্তনীর মধ্যে, এইগুলো আমরা এখানে ইউজ করব। দেখো, প্রথম সূত্র মানে প্রথম ফর্মুলা, ওকে, প্রথম ফর্মুলা আছে, প্রথম ফর্মুলা এবার আমরা এখানে প্রথম ম্যাথে কি ফর্মুলা ইউজ করা যায় সেটা একটু দেখতে চাই। যদি একটি তামার তারকে টেনে 0.1% লম্বা করা হয়, তাহলে এর বৈদ্যুতিক রোধের পরিবর্তন কত হবে, শতকরা পরিবর্তন কত হবে। আচ্ছা, এখানে সমস্যাটা হচ্ছে তারকে টেনে লম্বা করা হয়েছে, তাহলে দৈর্ঘ্যের কনসেপ্টটা জানি, কিন্তু ক্ষেত্রফলের কনসেপ্টটা কত হবে এটা কিন্তু আমরা জানি না, তাই না। তাহলে আগে ক্ষেত্রফলের কনসেপ্টটা বের করার চেষ্টা করি। তো দেখো, দৈর্ঘ্যটা যদি বলি এল ইকুয়ালস টু, ধরো এল নট প্লাস এল নট এর 0.1/100 এত বৃদ্ধি, রাইট। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, ধরো একেবারে ক্যালকুলেশন করলে পাচ্ছি 1.001 এল নট, এটা হচ্ছে এল এর মান, ওকে। এবার যেহেতু রোধ বের করতে হবে, আমরা জানি কি আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, তাই না। এ তার মানে এ এর কনসেপ্টটা কিন্তু এখানে ইউজ করতে হবে, ঠিক আছে, এ এর কনসেপ্টটা কিন্তু ইউজ করতে হবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা যে তামার তারকে টেনে এত পার্সেন্ট লম্বা করা হয়, যদি এত পার্সেন্ট লম্বা করা হয় এত পার্সেন্টই কমে যাবে কে, ক্ষেত্রফল, তাই না। তাহলে ক্ষেত্রফল বের করে ফেলবা, নতুন ক্ষেত্রফল ইকুয়ালস টু এ মাইনাস এ এর অর্থাৎ 0.1/100, এই তো, ঠিক আছে। তাহলে দেখো কত আসে এখানে, ইন্টু এ নট, ডান। এবার তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 99.9 ডিভাইডেড বাই 100 ইন্টু এ নট, এটা হচ্ছে এ এর মান। আচ্ছা, এ এর মান পেয়ে গেছি। এবার এর মান যেহেতু পেয়ে গেছি, এবার আমরা হচ্ছে তাহলে রোধের শতকরা পরিবর্তনটা করে ফেলি। তাহলে আর প্রাইম ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ ডিভাইডেড বাই রো ইন্টু এল নট বাই এ নট, এটা ধরলাম আদি অবস্থা চিন্তা করে, এটাকে আর নট বললাম, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে আমরা রো রো কেটে দিতে পারি,
তাই না? এবং অন্যগুলোর মান বসিয়ে দাও, কত আসে? L/L0 ইন্টু A0/A, ঠিক আছে? ওকে, হয়ে গেল। এবার এল এর মান বসিয়ে দাও, কত এটা? তাহলে 1.001 L0 ডিভাইডেড বাই L0 ইন্টু এ নটটা হচ্ছে এর মান আমরা জানি, বসিয়ে দিব। উপরে থাকছে A0, নিচে হচ্ছে 99.9/100 A0, এই তো। এবার L0 A0 কেটে দাও, A0 কাটা, L0 কাটা, তাহলে দেখো কত আসে অ্যান্সার। 1.002। তাহলে আমরা বলতে পারছি r প্রাইম ইকুয়ালস টু 1.002 অফ r0। তাহলে শতকরা পরিবর্তন চাইছে, তাহলে আমরা করব কি পার্সেন্ট পরিবর্তন ইকুয়ালস টু ডেল r বাই r0 ইন্টু 100%। ডেল আর মানে কি? r প্রাইম মাইনাস r0, তাই না? তাই তো, রাইট? তাহলে হচ্ছে এটা মাইনাস এটা, তাহলে হচ্ছে ডেল আর হবে 2.002 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এত, সরি, 2.002 ইন্টু 10⁻³ r0 ডিভাইডেড বাই r0 ইন্টু 100%, ঠিক আছে? এই তো হলো। তাহলে r0 কেটে গেল, এটার সাথে আমরা 100 মাল্টিপ্লাই করে দিই, 0.2%। r0 কেটে দিলাম, তাহলে আনসার হচ্ছে 0.2%। 0.2%, এই তো, ঠিক আছে, হয়ে গেল। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে মেইন কাজটা, যে দৈর্ঘ্যে যতটুকু পরিবর্তন হবে, দৈর্ঘ্য যদি বেড়ে যায় সেম পার্সেন্টেজ ক্ষেত্রফলটা কমে যাবে, ঠিক আছে? সমান্তরাল সমবায়ে যুক্ত একই উপাদান ও প্রস্থচ্ছেদে তৈরি তিনটি তারের দৈর্ঘ্য দেওয়া আছে এত, অনুপাতে বিভক্ত 23 অ্যাম্পিয়ার মাত্রার প্রবাহ তার তিনটিতে কিভাবে বিভক্ত হয়ে প্রবাহিত হবে? আচ্ছা, একই উপাদান ও প্রস্থচ্ছেদের তৈরি, তার মানে তুমি বলতে পারো না এখানে যে তিনটার ক্ষেত্রেই, তিনটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সমান হবে, তাই তো? আচ্ছা, এখন যদি দৈর্ঘ্যের অনুপাত বলি, ধরো L1:L2:L3 ইকুয়ালস টু 1:3:5। এখন যদি আমি এরকম বলি যে রোধের ক্ষেত্রে R ইকুয়ালস টু কি লেখা যায়? রো ইন্টু L/A। সহজ কথা, যেহেতু ক্ষেত্রফল মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে সমান, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যেহেতু এখানে সমান সব ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারি R সমানুপাতিক L, তাই না? তাহলে R1 এটাকে তুমি ধরে নাও x, R2 এটাকে ধরে নাও 2x, R3 এটাকে ধরে নাও, সরি, এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে তোমার যেহেতু R1:R2:R3 শুধু দৈর্ঘ্যের সঙ্গে তুলনা করছি, L1:L2:L3, তাই না? ইকুয়ালস টু কত? 1:3:5, এই তো, এই, ওকে। তাহলে আমরা বলতে পারি R1 হবে কত? x, R2 হবে 3x, R3 হবে 5x, 5x, ওকে, হয়ে গেল। এবার বলছে যে কি 23 অ্যাম্পিয়ার মাত্রার প্রবাহ তিনটিতে কিভাবে বিভক্ত হয়ে প্রবাহিত হবে। আমরা x এর মানটাকে বের করে ফেলি এবং বলবো R1, R2, R3 হলো সমান্তরালে আছে, তাই না? তাহলে সমান্তরালে থাকলে তার
তুল্য রোধটা কত বের করে ফেলি। দেখো 1/RP ইকুয়ালস টু, তুমি এইভাবেও করতে পারো অথবা আরেকটা ইজি নিয়ম আছে, RP ইকুয়ালস টু ওপরে গুণ নিচে যোগ, ঠিক আছে? এটা একটা ইজি নিয়ম আছে। তাহলে ধরো x ইন্টু 3x ইন্টু 5x ডিভাইডেড বাই, আচ্ছা এইভাবে করার চাইতে না হয় ওটাই করি, যাও ওটা করলে হয়তো অনেকের বুঝতে প্রবলেম হবে এভাবে করতে গেলে। সো আমরা এইভাবে করি আপাতত, এই ঠিক আছে। তাহলে এবার দেখো 1/RP ইকুয়ালস টু 1/xটা কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস 1/3 প্লাস 1/5। তাহলে RP ইকুয়ালস টু 15x বাই 23, এই তো ঠিক আছে। তুল্য রোধটা চলে আসলো। এবার আমরা হচ্ছে 23 অ্যাম্পিয়ার যেহেতু জানি, তার মানে আই জানি, এবার আমরা হচ্ছে এটা ইউজ করে এখান থেকে আচ্ছা আর পি জানি আমরা, তাই না? আর পি পেয়ে গেছি। এবার প্রত্যেকটা প্রবাহ লাগবে, তাই তো? তাহলে যে কাজটা করা যায় সেটা হচ্ছে এখানে একটা ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার ল, কেসিএল হতে যদি তুমি ধরো I1টা বের করতে চাও, ঠিক আছে, তাহলে এখানে দিবা এভাবে যে 1/RP ইকুয়ালস টু ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এভাবে আর কি, এভাবে যাবে, ঠিক আছে? ইন্টু মোট প্রবাহ আই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কেসিএল এর ফর্মুলা। ওকে, এটা হচ্ছে আমাদের কেসিএল এর ফর্মুলা। একটু সবাই চেক করে নাও, এটা হচ্ছে আমাদের কেসিএল এর ফর্মুলা, ঠিক আছে? ওকে, তো এরকমও লেখা যায়, অথবা এটাকে আরেকটা ওয়েতেও লেখা যায়, ঠিক আছে? কেসিএলটাকে আরেকটা ওয়েতেও লেখা যায়, সেটা হচ্ছে এই যে এরকম, যদি ধরো আমরা এভাবে বলি, আচ্ছা ওকে, আচ্ছা জাস্ট আমি একটু কেসিএল এর ফর্মুলাটা আমি হচ্ছে একটু শিওর হয়ে নিই, ঠিক আছে? কেসিএল এর ফর্মুলাটা জাস্ট একটু শিওর হয়ে নিই, তাহলেই আইডিয়া হয়ে যাবে আমাদের, ঠিক আছে? তাহলে এত কষ্ট করাও লাগবে না। কেসিএল এর ফর্মুলা যদি আমরা শিওর হয়ে নিই, তাহলে কিন্তু আমাদের এত আর কষ্ট করাও লাগতেছে না। ওকে, আচ্ছা কেসিএল ফর্মুলা আমি কনফার্ম হয়ে নিয়েছি, ঠিক আছে? এক্স্যাক্টলি এরকম না, কেসিএল ফর্মুলা আমি ইজিয়েস্ট ওয়েতে লিখে দিচ্ছি। কেসিএল এর ফর্মুলা ইজিয়েস্ট ওয়েতে লিখে দিচ্ছি, I1 যেটার বের করবা সেটা হবে নিচে। সবসময় মনে রাখবা, যেইটার প্রবাহ বের করবা, যেই রোধের জন্য, সেই রোধটা হবে নিচে, আর উপরে হবে তুল্য রোধ RP ইন্টু মোট প্রবাহ, ঠিক আছে? ডান। তাহলে এখন RP মানে কত? 15x বাই 23, R1টা হচ্ছে আমাদের কত? x ইন্টু I হলো 23। তাহলে দেখো তো কত আসে, x তো কেটে দিতে পারছি, তাহলে 15 অ্যাম্পিয়ার। ওকে, I1 চলে আসলো 15 অ্যাম্পিয়ার। সেমভাবে তুমি I2 বের করে ফেলো, I2 ইকুয়ালস টু কী হবে? উপরে হবে RP ডিভাইডেড বাই নিচে হবে R2
ইন্টু মোট প্রবাহ, তাই না? তাহলে আর পি হচ্ছে 15x/23 আর R2 এর মান হচ্ছে 3x ইন্টু মোট প্রবাহ 23। এই তো, তাহলে এখানে আনসার আসছে হচ্ছে তুমি এক্সএস কেটে দাও, 23 কেটে যাচ্ছে, তাহলে 5 হবে, 5 অ্যাম্পিয়ার। 3 5 15, তাই না? 5 অ্যাম্পিয়ার। তাহলে I1 পেয়ে গেছি 15, তাই না? I1 পেয়েছি 15, I2 হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এবার আমরা কি এখানে সরাসরি বলতে পারছি কি না? তাহলে I3 নিশ্চয়ই হবে 23 - 20, অর্থাৎ রিমেইনিং 3 অ্যাম্পিয়ারটা হবে I3, ঠিক আছে? তাহলে এটা পেলাম আমরা, দেখো খেয়াল করে দেখো, এটা পেলাম আমরা হচ্ছে I1, হ্যাঁ, তারপর এটা পেলাম হচ্ছে I2 এর মান, এটা পেলাম হচ্ছে I3 এর মান, ঠিক আছে? এই তো, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা কেসিএল অ্যাপ্লাই করছি, ঠিক আছে? কেসিএলটা অ্যাপ্লাই করবা, কেসিএলটা মনে রাখবা, তাহলেই হবে। নেক্সট প্রবলেম, আর রোধ বিশিষ্ট একটি তড়িৎ প্রবাহী তারের দৈর্ঘ্যকে টেনে এর আসল দৈর্ঘ্যে n গুণ লম্বা করা হলো, লম্বা করার পরে তারটির রোধ কত হবে? যদি দৈর্ঘ্যকে টেনে n গুণ করা হয়, ক্ষেত্রফলও 1/n গুণ হবে, মানে ক্ষেত্রফল n গুণ কমবে। তাহলে দেখো L2 ইকুয়ালস টু n ইন্টু L1, আর A2 হবে A1 এর 1/n গুণ, ঠিক আছে? A1 এর 1/n গুণ। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি বের করে ফেলি, ধরো R2/R1 ইকুয়ালস টু রো ইন্টু L2/A2 ডিভাইডেড বাই রো ইন্টু L1/A1, ঠিক আছে? রো কেটে দাও, সরি। আচ্ছা, এবার তাহলে আমরা পাচ্ছি এখান থেকে R2/R1 ইকুয়ালস টু L2/L1 ইন্টু A1/A2। তাহলে L2 হচ্ছে n টাইমস L1/L1, A1টা জানি না, A2 হচ্ছে কত দেওয়া আছে? A1/n, তাই না? তাহলে nটা উপরে চলে যাবে, A1 কেটে দাও, L কেটে দাও, তাহলে আনসার কত হচ্ছে? n স্কয়ার, তাই না? তাহলে R2/R1 ইকুয়ালস n স্কয়ার। সো ফাইনালি তুমি বলো এটা হচ্ছে কত? R2 ইকুয়ালস টু n স্কয়ার ইন্টু R1। এই তো, ঠিক আছে, ফর্মুলা চলে আসলো, রাইট? এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে পরিবর্তিত রোধ হবে আদি রোধের n স্কয়ার গুণ। এত 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 তিনটি রোধ শ্রেণী ও সমান্তরাল সমভাবে সাজানো আছে, উভয় ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করো। আচ্ছা, তাহলে যদি বলি প্রথম ক্ষেত্রে শ্রেণীতে থাকলে কি হবে? জাস্ট যোগ হবে, তাই না? তাহলে আর এস ইকুয়ালস টু 5 + 10 + 15। সো এখানে হচ্ছে মোট 30 ওহম। আচ্ছা, এবার যদি হচ্ছে সমান্তরালে থাকে, সমান্তরালে থাকলে সেক্ষেত্রে আমরা বলবো 1/RP ইকুয়ালস টু 1/5 প্লাস 1/10 প্লাস 1/15। এই তো, এখান থেকে আমরা বের করে ফেলি। সো ফাইনালি আনসারটা হচ্ছে RP ইকুয়ালস টু 30/11, অর্থাৎ 2.727 এত ওহম, ঠিক আছে? ওকে, এবার নেক্সট ম্যাথে চলে যাব। এত মিটার দীর্ঘ এবং এত মিলিমিটার ব্যাসের একটি তারের রোধ হচ্ছে এত ওহম, তারটি উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় করো। মানে
আর ইকুয়ালস টু বলতে পারি রো ইন্টু এল বাই এ, তাই না? এটাকে রো ইন্টু এল বাই এ কে লিখতে পারো পাই আর স্কোয়ার, তাই না? তোমার বের করতে হবে রো এর মান, তাহলে রো ইকুয়ালস টু আর ইন্টু পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এল। আর হচ্ছে 15 ওহম পাই 3.1416 ইন্টু আর হচ্ছে ব্যাস দেওয়া আছে, তাই না? তাহলে 0.12 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻³ তাহলে এত মিটার হয়ে গেল। ওকে, ডিভাইডেড বাই এল হচ্ছে 0.44। এই তো, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। তো আপেক্ষিক রোধকে অবশ্যই একক সহ লিখবা ওহম মিটার। এই তো, আচ্ছা 12টি তার যার প্রত্যেকটির রোধ আর যোগ করে একটি ঘনক তৈরি করা হলো, ঘনকের বিপরীত কোণ দ্বয়ের মধ্যে রোধ নির্ণয় করো। আচ্ছা, এই ধরনের যদি কোশ্চেন থাকে, যে কাজটা করবা সেটা হচ্ছে একটা ঘনক এঁকে ফেলো। হ্যাঁ, প্রথমে এই এই তো, ঠিক আছে, একটা ঘনক এঁকে ফেলেছি। ঘনকের এবার রোধ দিয়ে দাও সবগুলোতে। রোধ দিয়ে দিতে হবে, কি বলেছি, 12টি তার যার প্রত্যেকটি রোধ আর যোগ করে একটি ঘনক তৈরি করা হলো। ওকে, ওকে, তাহলে এখানে একটা রোধ দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে একটা রোধ দিয়ে দিলাম, 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 রোধ দিয়ে দিলাম, এখানে রোধ দিয়ে দিলাম, এখানে রোধ দিয়ে দিলাম। এই তো, ঠিক আছে, প্রত্যেকটা রোধের মান কত? আর। হ্যাঁ, প্রত্যেকটা রোধের মান হবে আর অ্যামাউন্ট, প্রত্যেকটা হবে আর। এই তো, তো আমি ধরলাম যে কাজটা হবে এই বিন্দু থেকে শুরু করে, এটাকে ধরলাম এই বিন্দু, এই বিন্দু পর্যন্ত, ঠিক আছে। আমি তাহলে এখান থেকে এই পর্যন্ত ধরো একটা ব্যাটারি সংযুক্ত করে দিলাম। ওকে, এই তো, এটাকে এ, এটাকে বি বিন্দু দিয়ে দিলাম, এ বিন্দু ওটাকে বি বিন্দু দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যে কাজটা করতে হবে, তুমি অন্যগুলোকে বিন্দু আকার সাজাতে পারো, যেমন এটাকে এ, বি, এটাকে মনে করো সি, ডি, তারপরে মনে করো হচ্ছে এটা ই, এফ, জি, এইচ। ওকে, হয়ে গেছে। এখন তোমাকে দেখতে হবে যে তড়িৎ প্রবাহটা কেমন হচ্ছে। যদি আমি বলি যে ধরো এখানে প্লাস থেকে শুরু হয়েছে না তড়িৎ প্রবাহ, দেখো তো একটু খেয়াল করে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাস থেকে শুরু হয়েছে প্রবাহটা, রাইট? খেয়াল করো তো, প্রত্যেকটাতে তো আর, তাই না? প্রত্যেকটাতে আর না, তার মানে প্রত্যেকটা তারে যদি একই পরিমাণ রোধ হয়, সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে আই পরিমাণ প্রবাহ শুরু করি, তাহলে তিনটা রোধে কি সমান পরিমাণ প্রবাহ যাবে না? তাহলে আমরা বলতে পারি কি না, দেখো তো, যে এই পথে ধরো এই পথে প্রবাহ হবে কত? তিনটা পথ হয়ে গেছে না, এই পথ, এই পথ এবং এই পথ, তিনটা পথ হয়ে গেছে। যেহেতু একটা প্রবাহ তিনটা পথে ভাগ হয়ে গেছে এবং তিনটা পথে রোধ সমান, তাহলে বলতে পারি এই পথে প্রবাহ হবে I/3, এই পথে প্রবাহ হবে I/3, এই পথে প্রবাহ হবে I/3, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা,
আবার খেয়াল করো তো, যখন এখানে আমরা বলতেছি এই এই বিন্দুতে আসছি, তখন এই বিন্দুতে কারা মিলছে? এই বিন্দুতে মিলছে না, এই বিন্দুতে কিন্তু বের হচ্ছে আবার, তাই না? তাহলে I3টা এই বিন্দুতে এসে আরও দুইটা ভাগে ভাগ হলো, তাহলে এই দিকে যাবে কত? I/6, এই দিকেও যাবে কত? I/6, ঠিক আছে? এই পয়েন্টে এসে I/3টা ভাগ হলো আর দুটো, তাই I/6 ওকে। এবার দেখো এবার যদি আমি বলি এটার কথা বলি, এই বিন্দুতে এসে আরও দুটা ভাগে ভাগ হয়ে গেল না সি বিন্দুতে এসে, তাহলে এই বিন্দুতে সি বিন্দুতে যেহেতু আরও দুইটা মানে I/3 সি বিন্দুতে দুটো ভাগে ভাগ হয়ে গেল, তাহলে এই বিন্দুতে আমরা বলতে পারি 1I/6 হবে, এর মধ্য দিয়ে প্রবাহ যাবে কত? I/6 হলো। এরা এসে এই বিন্দুতে মিলল। আচ্ছা, এখন দেখো তো এই যে I/6 ডি বিন্দু কথা চিন্তা করো, ডি বিন্দুতে I/6 মিলল আর I/6 মিলল, ঠিক আছে? তাহলে ডি বিন্দুতে মোট কত হবে? I/3 না? এই তো, কারণ এই যে এইচ থেকে ডিতে গেল I/6, সি থেকে ডিতে গেল কত? I/6, তাহলে মোট ডি বিন্দুতে হলো কত? I/3। আচ্ছা, এবার দেখো তো এই I/3টা এই বিন্দুতে আলাদা হয়ে গেল না, এটা I/6 হবে, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এটাও I/6 হবে, এই দুটো আলাদা হয়ে গেল I/6 এ। আচ্ছা, এবার এই এফ এ দেখো এইচ থেকে এফ এ মিলল, ই থেকে এফ এ মিলল, তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহ কত হবে? I/3। তাহলে এইচ থেকে I/6 যে এফ এ মিলল, ই থেকে I/6 যে এফ এ মিলল, তাহলে মোট হবে I/3। ওকে, এবার ই থেকে জিতে গেল, আবার সি থেকে জিতে গেল, I/6 যোগ করে এর মধ্যে দিয়ে প্রবাহ কত হবে? I/3, ঠিক আছে? তাহলে দেখো তো I/3 প্লাস I/3 প্লাস I/3 মিলে ওখানে আবার আই হয়ে গেল না? তাহলে একদম বিতে যে মোট প্রবাহ আই হয়ে গেল। এতে শুরু করছিলাম কত? এতে শুরু করছিলাম আই দিয়ে, বিতে যেও কিন্তু আই হয়ে গেল, তাই না? তাহলে যে কোনো একটা পথে যদি আমরা বলি তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে যদি আমরা বলি ধরো একটা পথের জন্য এসি ডিবি পথে দেখো তো কি হচ্ছে, মোট ভোল্টেজ মনে করো ভি, ঠিক আছে? মোট ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে এসি ডিবি পথে কি হচ্ছে দেখো, I/3 ইন্টু আর প্লাস পরেরটার জন্য হচ্ছে I/6 ইন্টু আর প্লাস I/3 ইন্টু আর ইকুয়ালস টু আই ইন্টু ভি, ঠিক আছে? আচ্ছা, সরি, আই ইন্টু আর অফ ইকুইভ্যালেন্ট এটা বলতেছি আমরা। তাহলে এখন সব জায়গা থেকে যদি আমরা আই তুলে দিই তাহলে কত হচ্ছে? 1/3 প্লাস 1/6 প্লাস 1/3, 5/6, তাহলে 5R/6 এটাই হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। তাহলে মোট বিভব ইকুয়ালস টু প্রত্যেকটা বিভবের সমষ্টি, ঠিক আছে? তাহলে এই প্রথমটা হচ্ছে এসি এর বিভব, তারপর এটা হচ্ছে সিডি এর বিভব, তারপর হচ্ছে ডিবি এর বিভব, সবগুলো বিভবের সমষ্টি ইকুয়ালস টু কত? ভি ইকুয়ালস টু কি? আই ইন্টু আর হবে কত? পুরো বর্তনীর তুল্যরোধ, এই তো, ঠিক আছে? তাহলে পুরো বর্তনীর তুল্যরোধ হচ্ছে 5R/6। এবার এত রোধের একটি ইস্পাতের তারকে টেনে লম্বা করা হলো যাতে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ হয়। দেখো দ্বিগুণ হয় মানে এন এর ভ্যালু হচ্ছে পেয়ে যাচ্ছ 2, তাহলে R2 ইকুয়ালস টু কি করবা? এন স্কোয়ার ইন্টু R1, তাই না? অর্ডিনারি ফর্মুলা জানো, তাহলে 2 স্কোয়ার ইকুয়ালস টু R1 এর মান বসাতে হচ্ছে 25, তাহলে 4×25 = 100, দ্যাটস ইট, 100 ওহম, এটা হচ্ছে R2 এর মান। ওকে, আচ্ছা, এই ম্যাথের জন্য দেখো, এই ম্যাথে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ থেকে প্রবাহ শুরু হলো, রাইট? দেখো কি বলেছে, বর্তনীতে 12 ভোল্ট ব্যাটারি থেকে প্রবাহিত বিদ্যুৎ আই এর মান নির্ণয় করো, মানে পুরো বর্তনী প্রবাহ বের করতে বলছে আই। এখন দেখো তো এ থেকে যখন শুরু হলো তখন যদি আমি চিত্রটা আঁকি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে।
এই তো, ঠিক আছে, চিত্র এঁকে দিলাম। এটা হচ্ছে এই দিকে প্রবাহ শুরু হয়েছে আই মনে করো, হ্যাঁ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি প্রান্ত। ওকে, এবার খেয়াল করো তো, প্রবাহ যখন গেছে এই বিন্দুতে, এটা হচ্ছে 2, সবগুলো মান আগে লিখে নিই, 1 2 1 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। ওকে, যখন এই প্রবাহ শুরু হলো তখন এই বিন্দুতে তিনটা ভাগে ভাগ হয়েছে না, একবার এদিকে একটা ভাগ, এদিকে একটা ভাগ, এদিকে, তাই না? তাহলে এই দুইটা ভাগের জন্য আমরা কি বলতে পারি, যোগ করে লিখে দিতে পারি না? দেখো তো, তাহলে যদি আমরা এটাকে প্রবাহ যখন শুরু হয়েছে তখন এইখানে এই বিন্দুতে তিনটা ভাগে ভাগ হয়েছে, একটা এদিকে, একটা এইদিকে, একটা হচ্ছে এদিকে, তাহলে এই দিকের গুলা এসে আবার এখানে শেষ হবে। তাহলে 1 এবং 1 কি শ্রেণীতে আছে, তাহলে যোগ করে দাও, যোগ হয়ে গেলে হয়ে যাবে 2। আচ্ছা, এবার দেখো তো, এটা যখন বের হলো তখন এটা চলে গেল এইদিকে, এটা আসলো নিচে, এবার এটা চলে গেল এখানে এই বিন্দুতে, যে এই যে 1 আছে, 1 এই বিন্দুতে যাওয়া দুটো অংশ ভাগ হয়েছে না, তাহলে এই 1টা, এই যে এইটা এবং এটা, এই 1 1 মিলে কি হবে, 2 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এখানে হবে 2। আচ্ছা, আর এটা হলো তার সাথে সমান্তরালে আছে, তাহলে এটা সমান্তরালে আছে 2। ওকে, এবার এটা আছে হচ্ছে তার সাথে শ্রেণীতে। ওকে, এটা আছে আরেকটা, এই হয়ে গেল। এই ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এই দুটা মিলে কত হবে, এই দুটা মিলে হচ্ছে, এই দুটা মিলে হয়ে যাবে 1, তাই না? তাহলে এই 1 এর সাথে এই 1 করলে কত হবে, 2। তাহলে এই যে 2, এইটা হবে 2, এটা হবে 2। তাহলে এবার দেখো তো, এই বিন্দুতে তিনটা ভাগে ভাগ হয়েছে কিনা, একটা হচ্ছে 2, একটা এই 2, আর একটা হচ্ছে ওই 2, তিনটা সমান্তরালে আছে। তাহলে এবার আমরা বলতে পারি ফাইনালি, এটার কেসে বলতে পারি তিনটা সমান্তরালে আছে, তাহলে বলো 1/rp ইকুয়ালস টু 1/2 প্লাস 1/2 প্লাস 1/2, তার মানে হচ্ছে 3/2 হচ্ছে। তাহলে rp হবে 2/3। তাহলে এবার আমরা যদি প্রবাহ বের করতে চাই, I ইকুয়ালস টু v/rp, তাহলে v হচ্ছে 12, rp হলো 2/3, তাহলে হচ্ছে 6 318 18 অ্যাম্পিয়ার। এই তো, ঠিক আছে, আনসার ডান। তাহলে কিন্তু আমি ভেঙে ভেঙে, চিত্রটা ভেঙে ভেঙে কিভাবে রোধগুলোকে ভেঙেছি সব কিন্তু একসাথে দেখিয়েছি, ঠিক আছে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এত রোধ বিশিষ্ট তারকে টেনে 3 গুণ করা হলো, তাহলে লম্বাকৃত তারটি রোধ নির্ণয় করো। আগের মতোই, R2 ইকুয়ালস টু n স্কোয়ার ইন্টু R1, 3 গুণ করা হয়েছে মানে 3 স্কোয়ার ইন্টু আদি রোধ ছিল 5, তাহলে হচ্ছে 9 ইন্টু 5, 5 নং 45, 45 ওহম, এটা হচ্ছে R2 এর মান। আচ্ছা, এটি সমবায় সজ্জিত দুটি পরিবাহীর রোধ শ্রেণী সমবায় হলে এত, তাহলে যদি বলি শ্রেণীর ক্ষেত্রে মানে R1 প্লাস R2, রোধ দুইটা যোগফল হচ্ছে 40, আর সমান্তর সমবায় হলে তার মানে 1/R1 প্লাস 1/R2 তার ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে 7.5। এটা আমরা করে ফেলি, R2 প্লাস R1/R1 ইন্টু R2, এটার উপর ইনভার্স হবে ইকুয়ালস টু 7.5, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে আমরা পাচ্ছি R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইকুয়ালস টু 7.5। আচ্ছা, এবার এখান থেকে যে কোনো একটার মান আমরা বের করে ফেলি, দেন বসিয়ে দিই। হ্যাঁ, তাহলে যদি বলো যে R2 ইকুয়ালস টু বলবো 40 মাইনাস R1, বসিয়ে দিতে পারো এখানে, তাহলে কত হয় দেখো,
R1 into 40 minus R1 divided by আচ্ছা ওয়েট এ মিনিট, R1 প্লাস R2 এর মান তো পাচ্ছি এখান থেকে, তাই না? হ্যাঁ, তাহলে তো কষ্ট করার দরকার নেই। R1 প্লাস R2 এর মান তো জানি, তাহলে এখানে R1 ইন্টু R2 বের করে ফেলি, কত 7.5 ইন্টু R1 প্লাস R2 এপাশে গুণ হয়ে যাবে, তাহলে হবে 40, 300। এবার তাহলে R1 প্লাস R2 জানি, R1 মাইনাস R2 বের করে ফেলি, রুট ওভার ওই যে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে 40 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 300, এই তো। তাহলে R1 মাইনাস R2 হলো 20, আর R1 প্লাস R2 হচ্ছে 40, যোগ করে দাও, R2 কেটে গেল, তাহলে R1 এর মান আসছে হচ্ছে 30 ওহম। তাহলে R2 এর মান আসবে কত এখান থেকে? R2 এর মান হবে 40 মাইনাস 30 হুইচ ইজ 10 ওহম। ঠিক আছে, এই তো। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন সলভ করা শেষ। ওকে, ঠিক আছে। তো আমাদের আপাতত এটুকুই থাকলো। আমরা নেক্সট ক্লাসে এটার বাকি যে পোর্শনগুলো আছে সেগুলো সলভ করব। সো সবাইকে আল্লাহ হাফেজ।